পাঠশালা টরন্টো বই পডকাস্টে স্বাগতম। আজ কথা হবে অরুন্ধতী রায়ের বই মাদার ম্যারি কামস টু মি নিয়ে। বলবেন নাট্যকর্মী, সংবাদকর্মী শেরিন ফেরদৌস। স্বাগত শেরিন আপা। পডকাস্ট পরিচালনায় আমি ফারহানা আজিম শিউলি। তো আমরা বইয়ে চলে যাই। ধন্যবাদ শিউলি। আজকে ঘটনাচক্রে 8ই মার্চ আমাদের এখানে টরন্টোতে। সো সবাইকে আমি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। এবং আমি খুবই আনন্দিত যে আমার অত্যন্ত প্রিয় লেখক অরুন্ধতী রায়চৌধুরীকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি এখান থেকে। মাদার মেরি কামস টু মি অরুন্ধতী রায়ের সর্বশেষ প্রকাশিত উপন্যাস অথবা ব্যক্তিগত ডায়েরি। এটাকে দুইভাবেই দেখা চলে। অরুন্ধতীর ভাষায় ব্যাপারটা এরকম অনেক সময় যে মানুষ যখন লেখে বা কল্পনা করে তখন সে কোথায় থাকে, তার ভিতরে ইমাজিনেশন, রিয়েলিটি, মেমোরি এগুলোর একটা স্যুপ তৈরি হয় এবং মানুষ নিজেও জানে না যে কখন কোথায় থাকে। সো মাদার মেরি কামস টু মি কে কখনো ফিকশন হিসাবে কেউ দেখতে পারে, কেউ তার মেমোয়ার হিসাবেও দেখতে পারে। যখন বইটার নামটা আমরা পড়ি মনে হচ্ছে মাদার মেরি, এটা কি কোনো ধর্মীয় বই, কোনো খ্রিস্টিয়ান মেরি নাকি কে? কিন্তু আমরা জানি যে ব্যক্তিটা হচ্ছে অরুন্ধতী, তার জন্য একটু টুইস্টিং হওয়াটাই স্বাভাবিক। মাদার মেরি, ওনার মায়ের নাম মেরি, মিসেস রয়। এবং বইটা শুরুর আগে এই চিন্তা থাকলেও শেষের দিকে আমি কনভিন্স যে মাদার মেরি শুধুই কখনো তার মা এবং কখনো সে নিজে খ্রিস্টিয়ান, এবং সেই ধর্মীয় সর্বশক্তিমান মেরি তার জীবনে, অরুন্ধতীর জীবনে মেরি এতবার এতভাবে এমন ভাবে মিশে আছে, তার মা মেয়ের সম্পর্ক এমন ভাবে টুইস্টিং, খুব কঠিন আলাদা করা যায় কিনা। অরুন্ধতীকে তার মায়ের জীবন, মায়ের ছায়া এমন ভাবে গ্রাস করে রাখা যে সেটা ধর্মীয় মেরির চেয়ে কোনো অংশে কম না, বা হয়তো ধর্মীয় মেরি এমন ভাবে গাইড সারা জীবন। আমরা আজকে অরুন্ধতীকে যে পাই, তার এই বইটা পড়ার পরে দেখা যায় যে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে একটা মা, এবং কিভাবে একটা শিশু বেড়ে উঠে এই পর্যন্ত অরুন্ধতী হতে পারে। এই ইন্টারটুইস্টিং ব্যাপারটা খুব দারুণ ভাবে এসেছে। সাধারণত দেখা যায় যে আমরা আমাদের মায়েদেরকে যখন দেখি তখন আমাদের মধ্যে বায়াস কাজ করে। মাকে আমরা একটা প্রোটোটাইপ ক্যারেক্টারে আমরা পড়ি, আমরা বইয়েও আমরা মায়ের যে চেহারাটা দেখি, সিনেমায় যে মায়ের চেহারাটা দেখি, আমরা ব্যক্তিগত জীবনে আমাদের অজান্তে আমরা সেই মায়ের চেহারাটাকে ফলো করি। আমাদের মায়েদের দুঃখ, বেদনা, না পাওয়া, হিংসা, ক্রোধ, কাম, আমরা কে খারাপ বলতে পারি আমাদের মাকে? আমরা কেউ পারি না, আমরা বলি না। কাজে মায়ের কথা যখন আসে, মা মহান, টিপিক্যাল ক্যারেক্টারের মধ্যে আমিও আমার মাকে দেখি। কিন্তু অরুন্ধতী তার বাইরে দাঁড়ায়, উনি চেষ্টা করেছেন বিভিন্ন লাইটে মাকে দেখতে, একজন মানুষ হিসাবে, মা হিসাবে, একজন ডিভোর্সি মহিলা হিসাবে, একজন খ্রিস্টিয়ানিটির ভেতরে থাকা মহিলা হিসাবে, একজন ফাস্ট ফরওয়ার্ড মানুষ হিসাবে, পরিশ্রমী মানুষ হিসাবে, উদ্যমী, ক্রুয়েল, তারপরে তার মধ্যে হিংসা আছে, ক্রোধ আছে, বাজে ব্যবহার আছে। নানাভাবে উনি মাকে দেখতে চাইলেন, এবং এই বইটা না লিখে তার আর কোনো উপায় ছিল না। তিনি যেমন মাকেও দেখতে চাইলেন, নিজেকেও দেখতে চাইলেন। এই বইটার অনেকটা অংশ জুড়েই আমরা অরুন্ধতীকে দেখতে পাই। এমনকি উনি যদি লিখতেও পারতেন যে মাইসেলফ কামস টু মি, এটাও লিখতে পারতেন। এখানে মিলেমিশে যায়, কে কার কাছে ফিরে আসে, মা মেয়ের কাছে ফিরে আসছে নাকি মেয়ে মায়ের কাছে চলে যাচ্ছে। অরুন্ধতীকে বুঝতে চাইলে তার মাকে বুঝতে হবে, তার মাকে বুঝতে চাইলে তার মায়ের পাস্টটাও একটু আমাদের জানতে হবে। দেখা যায় যে জেনারেশনাল ট্রমাটা কি জিনিস এই বইটাতে পরিষ্কার আমরা দেখতে পাই। এবং একটু ব্যাকগ্রাউন্ড থেকে আমি শুরু করি। ওনারা ধর্মীয় ভাবে এটাকে বলে সিরিয়ান খ্রিস্টিয়ান কমিউনিটি, যেটা ব্রিটিশ এদেশে আসার আরো আগে থেকেই, যখন মিশনারিজরা, অস্ট্রেলিয়ান মিশনারি, ইংল্যান্ডের মিশনারি, ওরা ব্রিটিশ ভালোভাবে গেড়ে বসার আগেই বিভিন্ন উপকূলে ওদের নৌযান বা স্টিমার ওরা ভিড়িয়েছে, এবং ওখানে তাদের বসতি গড়া, ওখানে মানুষকে
ক্রিশ্চিয়ানিটিতে দীক্ষা দেওয়া এবং সো কল্ড সেই বিদেশি শিক্ষায় শিক্ষিত করার কাজটা ওরা করেছে। সো অরুন্ধতির পুরো ফ্যামিলিটা একটা অবাক লাগার মতো ঘটনা যে ওরা সবাই ইংরেজিতে কথা বলছে, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ভাবা যায় না ভারতের দক্ষিণে কেরালায় একটা সার্টেন অভিজাত, পয়সাওয়ালা এবং ক্ষমতাওয়ালা একটা সার্টেন শ্রেণী গড়ে উঠেছিল বহু বহু বছর আগে থেকেই, সিরিয়ান ক্রিশ্চিয়ান নামে। সেই ফ্যামিলির অরুন্ধতী, তার নানা, অরুন্ধতির বাবার দিকটা অনেকটা পাওয়া যায় না, যেহেতু বাবা, তার মূল জায়গা ছিল বাংলাদেশে। তার বাবার নাম হচ্ছে মিকি রায় বলেই বলে, মিকি। ওনারও ক্রিশ্চিয়ান ছিলেন, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া, কলকাতার ফ্যামিলি, কলকাতায় থাকতেন। নানার দিকটা বেশি পাওয়া যায় কারণ ওর সারা জীবন জুড়েই নানার ব্যাপারটা ছিল। নানা ছিল ব্রিটিশ সরকারের একজন এন্টোমোলজিস্ট, কীট পতঙ্গ বিশারদ, ব্রিটিশ সরকারের চাকরি করতেন। ওই সময় নানি সহ বিদেশে গেছেন আসছেন, খুব হাইফাই ব্রিটিশদের মতো চলাফেরা, পোশাক আশাক সবই তার ছিল। কিন্তু উনি তো তখনও ভারতীয় মেজাজের পুরুষ, এবং উনি খুবই অত্যাচারী বাবা ছিলেন একজন। উনি তার স্ত্রীকে তো টর্চার করেছেনই, বাচ্চাদেরকেও নিয়মিত প্রহার করতেন, এবং যত রকম মানে পুরুষের বলা যায় সেই অর্থে, মানে সো কল্ড মাচো আর কি, ওটা ছিলেন। তো ওনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অরুন্ধতির নানি তার 3 মেয়ে 1 ছেলে সহ কেরালায় ফিরে আসতে বাধ্য হয় দিল্লি থেকে। এবং ওনার নানা শেষ বয়সে এবং সম্পদশালী ছিলেন, অর্থশালী ছিলেন। অরুন্ধতির নানি, মা, খালারা সবাই ইংরেজিতে কথা বলতেন। ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল মালয়ালাম, অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি। তো নানি যখন চলে আসেন মাকে নিয়ে, ব্রিটিশ স্কুলে লেখাপড়া করাতেন যেহেতু টাকা পয়সা ছিল। মা এবং অরুন্ধতী এরা দুজনেদেরই মূল জীবনের চালিকা শক্তি হিসাবে আমি দেখি ফ্রিডম। তারা ফ্রিডমের বাইরে অন্য কিছু তাদের জীবনে ইম্পর্টেন্ট না থাকায়, ওই ছোট বয়সে মা, ও চেয়েছিল মুক্তি কিভাবে পাওয়া যায় এই টর্চার থেকে, এই যাতনা থেকে। এবং উনি খুব ছোট বয়সে, এই বই অনুযায়ী, যে ওনাকে যে প্রথম যে ছেলেটি প্রপোজ করে উনি তার হাত ধরেই উনি পালিয়ে যায়। ভারতবর্ষের মতো জায়গায় উনি চলে আসেন সেই আপহিল আসামে ওনার স্বামীর হাত ধরে, এবং সেখানে এসে ওনার মোহভঙ্গ ঘটে যে তার স্বামী মদ্যপ, এবং আসামে উনি একটা জঙ্গলে চা বাগানের জেনারেল ম্যানেজার ছিলেন এরকম। তখন মেরি, মিসেস রায় যিনি, উনি তখন দেখেন যে এটা আমার জীবন না, আমি এভাবে বাঁচতে চাই নাই। কিন্তু ওনার পরপর 2টি বাচ্চাও হয়ে যায়, উনি কোনোদিন বাচ্চাও চাননি, অরুন্ধতির বড় ভাই আর অরুন্ধতী। তো তখন উনি 2 বাচ্চা সহ উনি হাজবেন্ডের কাছ থেকে চলে আসেন, এবং উনি ডিভোর্স দিয়ে উনি লাইফের স্ট্রাগল শুরু করেন। কিন্তু এই মানুষটি যে অল্প বয়সে 2টি বাচ্চা নিয়ে চলে আসে, তার প্রচন্ড জেদ জীবনে নিজের পায়ে দাঁড়ানোর। উনি নিজেকে সবসময় শিক্ষক হিসেবেই দেখতেন। উনি পড়াশোনা করেছিলেন, ডিগ্রি পাস পর্যন্ত করেছিলেন শিক্ষার উপরে। উনি ওনার স্বপ্নের জীবনটা শুরু করেন ওখানে। কিন্তু উনি যে অংশটা ভুলে যান, উনি সেই টিপিক্যাল মা চরিত্রে উনি আর কোনোদিন সেই রোলটা পালন করতে পারেন নাই, যেহেতু ওনার নিজের অসুস্থতাও ছিল। উনি 2টি বাচ্চাকে পালন করতে ভারতের এ মাথা ও মাথা, নানা রকম, ওনার ফ্যামিলি ওনাকে জায়গা দেয়নি। পরে উনি এসে 2টি বাচ্চা সহ সেটেল হন কেরালাতে। কিন্তু এর মাঝখানে ওনার জীবনে যে ঝড় বয়ে যায়, সেই ঝড়ে উনি এতটাই শক্ত হয়ে যান যে উনি 2টা শিশুকে অবহেলাই করেছেন বেশি। উনিও ওনার বাবার মতন, জেনেটিকও কিনা আমি জানি না, কিন্তু উনিও টর্চার করেছেন। এবং অরুন্ধতী, ওর ভাই, সারা জীবন মায়ের মুখের দিকে তাকিয়েছিলেন একটু ভ্যালিডেশনের জন্য, একটু 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 করুণা, একটু মায়া, কিন্তু সেটাও হয়নি। না হওয়াতে যেটা হয়েছে অরুন্ধতির ভেতরে দেখা গেছে যে ভ্যালিডেশনের জন্য অনেক সময় দেখা যায় সাইকোলজিতে যে বাচ্চারা তখন আরো বেশি স্টুডিয়াস হয়ে পড়ে, আরো বেশি। এবং মাদার মেরি উনি কঠিন মহিলা ছিলেন। উনি বাচ্চাদেরকে পড়াশোনায় খারাপ করলে উনি অসম্ভব রেগে যেতেন, খুব তার বাবার মতো মেজাজ চড়া ছিল। দেখা যেত যে অরুন্ধতী সবসময় রেজাল্ট ভালো করতেন, আর ভাইটা যখন রেজাল্ট খারাপ করতেন, ওর মনে আছে একদিন যে রাতের বেলা হোম স্কুল ছিল,
মিসেস মেরির। ওরা সবাই টিচার হিসাবে মাকেও মিসেস মেরি রয় ডাকতেন। সারা জীবনের বেশিরভাগ সময়টাই মিসেস রয় হিসাবেই ডেকে গেছেন। তো ওরা তখন দেখা গেছে যে ঘুমের মধ্যে একদিন ওর ভাইকে তুলে নিয়ে অন্য বাচ্চারা যেন টের না পায়, উনি বেদম প্রহার করেছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে। এবং কিন্তু ওই রাতেই অরুন্ধতিকে এসে বলছেন যে না, তোমার কিছু হবে না, তুমি রেজাল্ট ভালো করেছো। কিন্তু ওই ছোট্ট শিশুর মনে এই ভয় চিরকালের মতো গেঁথে যায় যে ও বলতে চায় যে আমি আমার কোনো উদযাপন, আমার কোনো প্রাপ্তি, আমার কোনো সাকসেস আমি কোনোদিন আমি আনন্দের সাথে নিতে পারিনি। আমার মনে হয়েছে কোথাও না কোথাও কেউ এর জন্য কাউকে প্রহার করা হচ্ছে, কাউকে নেগলেক্ট করা হচ্ছে, কাউকে টর্চার করা হচ্ছে। সাকসেস শব্দটাই অরুন্ধতির কাছে সবসময়ই এক ধরনের ভীতি মেশানো আনন্দ। এবং ট্রমা কিভাবে কাজ করে, অরুন্ধতি সেও মনে মনে চেয়েছে, সবসময় চাইতো যে আমিও চলে যাব। এবং এমন হয়ে গেল যে যখন 16 বছর বয়স, তখন এক সময় ভাবলো যে আমাকে বাড়ি ছেড়ে যেতেই হবে। তখন দিল্লি আর্কিটেকচারাল কলেজে ভর্তি হয়ে চলে আসে, বাড়ি ছেড়ে চলে আসে। এবং ক্রমান্বয়ে 18 বছর বয়সে কমপ্লিটলি বাড়ির সাথে তার দূরত্ব তৈরি হয়, যে পরবর্তী 7 বছরের জন্য। অরুন্ধতির ভাষায় ও বলতে চায়, I left my mother not because I didn't love her, but to be able to continue to love her. আমি আমার মাকে ছেড়ে আসছি ভালোবাসি না বলে না, কিন্তু আমি তাকে ভালোবাসতে চাই, আমি যেন ভালোবাসতে পারি। আমি যদি থাকতাম আমার মায়ের কাছে, আমার সেটা হতো না। একটা মানুষ কত রকম হয়, আমরা মাকে দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু অরুন্ধতী সবগুলো শেড দেখার চেষ্টা করেছেন। তার মা, উনিও ভালো খ্রিস্টিয়ান ছিলেন না, তার মাও। এবং তার মা মারা যাওয়ার পর তার ক্রিশ্চিয়ানিটি মতে দাহ করতে দেয়ও নাই খ্রিস্টিয়ান নেতারা, কারণ উনি ডিভোর্সে ছিলেন, কারণ উনি খ্রিস্টিয়ান লয়ের বিরুদ্ধে উনি কোর্ট পর্যন্ত গেছিলেন ছেলে আর মেয়ের সমান ভাগের জন্য সম্পত্তিতে। এটাও একটা মজার ব্যাপার। উনি যখন 2 বাচ্চা নিয়ে বাবা মায়ের বাড়িতে কাছে আসেন, তখন ওনাকে ওনার মা এবং ভাই, মেয়েরা ক্রিশ্চিয়ান প্রপার্টিতে সম্পদ পায় না সেই অজুহাতে উচ্ছেদ করতে চেয়েছিলেন। উনি জীবনের শেষ সময় পর্যন্ত সেটার প্রতিশোধ নিয়ে গেছেন। উনি দিল্লি এসে কোর্টে আবেদন করে, এটার নাম হচ্ছে ট্রাভান্সকোর সাকসেশন অ্যাক্ট, এরকম একটা নাম, সেটা বদল করে উনি সমান সমান ভাগ প্রতিষ্ঠিত করেছেন। এবং ওনার শেষ বয়সের দিকে উনি ভাইকে উচ্ছেদ করেছেন, ভাইকে কিক আউট করেছেন, কারণ ওনার রাগ ছিল। ওনার এমনই ক্রোধ ছিল যে ওনার মা যখন মারা যান, 15 মিনিটের দূরত্ব ছিল ওনার বাসা থেকে, উনি মাকে দেখতে যাননি, কারণ মা সারা জীবন ভাইকে সাপোর্ট করেছে। এবং উনি নিজে শত শত হাজার হাজার স্কুল ছাত্র তৈরি করেছে। অন্য দিকের কথা বলছি, উনি চেষ্টা করেছেন যে ছেলে মেয়েদের ইনইকুয়ালিটি না থাকে। এবং একটা মজার ঘটনা হচ্ছে এরকম যে ইয়াং ছেলেরা তখন ক্লাসে ইয়াং মেয়েদেরকে, যখন উনি ছেলে মেয়ে একসাথে ক্লাস করছে, ব্রা নিয়ে কৌতুক করে এরকম উনি শুনতে পেলেন। তারপর উনি অ্যাসেম্বলি ডাকলেন। অ্যাসেম্বলি ডেকে সবার সামনে যারা বুলি করছিল, প্রধান 2টা ছেলে, ওদেরকে বললেন যে যাও তুমি আমার রুম থেকে তুমি যাও, ব্রা নিয়ে আসো। ওরা তো ভয়ে ওরা থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে ব্রা নিয়ে আসে। এবং উনি বলে যে তোমাদের ব্রা বিষয়ে যদি এতই আগ্রহ থাকে, আমার ব্রাটা তোমরা রেখে দিতে পারো, এই জিনিস তোমার মা পরে, তোমার বোন পরে, কাজেই বেশি আগ্রহ থাকলে এটা রাখো। তো উনি মারা যাওয়ার পরে ওনার ছাত্ররা সবসময় বলতো যে আমাদের জীবনে পৃথিবীর বিভিন্ন দেশে উজ্জ্বল ছাত্ররা সবসময় বলতো উনি ছিলেন মায়ের মতন। কিন্তু অরুন্ধতী এবং তার ভাইয়ের কাছে উনি কখনো মায়ের মতন এই চেহারাটা ওনারা কখনো পান নাই শেষ পর্যন্ত। একেবারে এই বইতে আছে আরো কিছু ব্যাপার। ভারতবর্ষ একটা বড় জায়গা। অরুন্ধতির জীবনটা উনি যখন নিজের জীবনও লেখে, তখন দেখা যায় যে বিভিন্ন জায়গাগুলো, ভারতবর্ষ কত বৈচিত্র্যময়, বিভিন্ন জায়গার কি টেস্ট। এবং সেম টাইমেই ভারতবর্ষের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। কেরালা আমরা সবসময় জানি যে মার্কসিস্টদের একটা বড় অংশ ওখানে ছিল। অরুন্ধতির মামা মার্কসিস্টদের সমর্থন করতেন, মা সমর্থন করতেন। এবং উনার সময় নকশালবাড়ির ওই দুর্ঘটনাগুলো ঘটে। উনি নিজেও সফট
কর্নার ছিল মার্কসিস্টদের প্রতি, সেটা যেটা আজীবন দেখা গেছে তার নানা কাজে। লেখক হবেন এই চিন্তাটা ছোটবেলা থেকে, ও বলে যে আমার মায়ের হাত ধরে আমার লেখক হওয়াটা, কারণ আমি যখন ছোট মাত্র অক্ষর জ্ঞান আমার, তখনই আমার মা সবসময় এক পিস কাগজ দিয়ে বলতেন লেখো, যা মনে আসে তাই লেখো। যদিও উনি ক্রিটিসাইজ করতেন যে তুমি লেখা হয়নি, ইংরেজি ভালো হয়নি, কিন্তু সবসময় ওনাকে বলতেন লেখো লেখো। ওর মনের মধ্যে ছিল খুব সুপ্ত বাসনা ছিল যে হ্যাঁ আমি একদিন বড় হয়ে লেখক হব। সেটা করতে পারে নাই, কারণ ওর অর্থের জন্য স্ট্রাগল করতে হচ্ছে, নিজের জীবনের জন্য। যখন মায়ের কোনো পয়সা না নিয়ে দিল্লিতেও চেষ্টা করছে স্টাবলিশ হতে, এমনকি খুবই মানে পড়লে অবাক লাগার মতো কথা, রেল স্টেশনে ভিখারিদের সাথে নোংরা দুর্গন্ধময় জায়গায়ও ও নানাভাবে জীবনকে দেখে ফেলছে ওর ইসের পরিক্রমায়। এবং ও কখনোই, সে একজন আর্কিটেক্ট হলেও আর্কিটেকচারের লাইনে ও কখনো কাজ করে নাই। ওর পরিচয় হয় পরে এসে প্রদীপ নামের একজন সচিবের ছেলে, রিটায়ার্ড সচিবের ছেলে, যে কিনা ফিল্ম করতে পছন্দ করত। ওর প্রথম পয়সা ইনকামের জায়গা শুরু হয় ফিল্মে স্ক্রিপ্ট লিখে। মেসি সাহেব নামের একটা ছবি ও প্রথম ওই প্রদীপের সাথে সঙ্গে করে। প্রদীপ বিবাহিত ছিলেন এবং ওর দুটো বাচ্চাও ছিল। পরে ওনার স্ত্রী মারা যান এবং অরুন্ধতির সঙ্গে পরে উনি বিয়ে করেন, লিভ টুগেদার করেন এবং শেষ পর্যন্ত উনি থাকেন ওর সাথে। স্ক্রিপ্ট রাইটার থেকে এরপরে ও স্ক্রিপ্ট লিখতে শুরু করে। ওদের যেহেতু পয়সা ইনকামের দরকার ছিল, স্ক্রিপ্ট লিখে 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 ও যখন পয়সা আসা শুরু করলো, তখন ওর মধ্যে শুরু করলো লেখক হবার ইচ্ছাটা, যে আমি কবে হাত পা ছড়িয়ে বসতে পারবো, তারপর আমি লিখতে পারবো। কারণ যে চিন্তা, যে জায়গা, যে ফোকাসিং ওর লাগতো, সেটা ওর হয়নি তখনও। ওর শেষ একটা ইয়ে ছিল যে ব্রিটিশ চ্যানেল 4-এর সাথে একটা কাজ, যেটার জন্য ও কিছু পয়সা পায় এবং তারপর ও প্রথম ভাবে যে আমি এবার লিখতে শুরু করতে পারি। এবং অরুন্ধতী একজন ইনস্টিংক্ট থেকে লেখা লেখক। অত প্ল্যান করে ওর কাছে গল্প আসে, ওর কাছে ফিকশন আসে, ও দেখতে পায়, ও ইমেজ দেখতে পায়। ও বলে যে আমি গড অফ স্মল থিংস লেখার আগে ওর আগে একটা ছোট গল্পও লিখেছিল। ওর প্রথম গল্প লেখা ওর মাকে নিয়েই একটা গল্প, ওর মা এবং তার সহ পরিচারিকা, এই নিয়ে উনি একটা গল্প লেখে, যে গল্প কোথাও ছাপা হয়নি। কিন্তু ও যখনই লিখতে যায় তখনই ওর মা আসে। ও যখনই লিখতে চায়, ওর সঙ্গে মায়ের সম্পর্কগুলার সেই ছড়ানো জালটা ওর কাছে আসে। তো ও যখন লেখে গড অফ স্মল থিংস, তখন ও দেখতে পায় এবং ও বলে যে আমি ব্লেসড, যে আমার মা ওর কারণে আমার লিখতে আসা, এবং ওর কারণে, এবং আমি ভাগ্যবান যে আমি ইংরেজি শিখেছি। আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মালয়ালাম, থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। ওর একটা কথা আমি পড়ি, ও লিখেছে আমার মায়ের কাছ থেকে আমি কখনো পালাতে পারি নাই, পথটা ছিল বৃত্তাকার। মিসেস রায় আমাকে শিখিয়েছেন কিভাবে চিন্তা করতে হবে, তারপর আমার চিন্তার উপর তিনি রেগে গেছেন। শিখিয়েছেন আমাকে মুক্ত হতে হবে কিভাবে, তারপর আমার মুক্তির উপর উনি আক্রোশ দেখিয়েছেন। শিখিয়েছিলেন কিভাবে লিখতে হয়, তারপর উনি আফসোস করেছেন আমাকে লেখক হতে দেখে। গড অফ স্মল থিংস বইতে ওর শৈশব এবং শৈশবের মা, ওখানে আম্মু চরিত্রের মধ্যে মায়ের ছায়া আছে। অরুন্ধতির বয়স তখন 32 যখন গড অফ স্মল থিংস লেখা শুরু করেন, এবং মাদার মেরি যখন লেখা শুরু করেন ও তখন 65 প্লাস। দুইটা বইতে দেখা যায় যে কিভাবে ও মাকে ছোটবেলায় চোখ দিয়ে দেখেছে এবং বড় হওয়ার পর, এমপ্যাথেটিক হওয়ার পরে, ওর ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ার পরে ও মাকে কিভাবে দেখতে শুরু করেছে, এবং এই মানুষটা ওই মানুষটাকে ক্ষমা করে দিয়েছে। ও মা মারা যাওয়ার পর ও যখন কষ্ট পাচ্ছে, ওর ভাই বলছে তুমি কেন কষ্ট পাচ্ছ, তো অনেক টর্চার করেছে তোমাকে। ও তখন বলছে যে আমার অ্যাডাল্ট ভার্সনটা আমার ছোট ভার্সনটাকে মাফ করবে না, কিন্তু অ্যাডাল্ট ভার্সনটা জানে অত্যন্ত অসহায় অবস্থায় ওর মা ছিল বলেই ওই ব্যবহারগুলো করেছে ওর জন্য। আসলে ভালোই সে বাসে, আজীবন ভালোবেসেছে বলেই সকল চেষ্টা দিয়ে ওরা দুই ভাই বোনকে সে মানুষ করতে চেয়েছে এবং সেটা করেছেও। আরো কিছু মজার জায়গা আছে, সেটা হচ্ছে যে উনি অরুন্ধতির লেখা পড়ে, অরুন্ধতি বলছে, এখানে কনফেস করছে যে অনেকগুলো জিনিস আমি গড অফ স্মল থিংসে আমি আম্মুর চরিত্রতে লিখেছি, কিন্তু সেটা ঠিক ছিল না। আমি একটু মহান আম্মুকে দেখাইছি, কিন্তু আমার মাকে এইখানে যতটা চিরে দেখাতে পারলাম, আমি কনফেস করছি যে উনি ওরকম ছিল না।
এবং ওর মা গড অফ স্মল থিংস পড়ে আরো মজা যে ও বলছে যে আমার মা ওই চরিত্রটা পছন্দ করে, আমি গড অফ স্মল থিংস কে যাকে লিখেছি। উনিও ওই ফিকশনের মতোই আচরণ করতে শুরু করলো, শেষের দিকের কথা বলছে এরকম আর কি। ওর জীবনও, অরুন্ধতির জীবনও আমরা দেখি যে ভারতবর্ষে ধীরে ধীরে যখন হিন্দুত্ববাদ কিভাবে জায়গা করে নিচ্ছে এবং কিভাবে আদবানি থেকে শুরু করে বাজপেয়ী থেকে শুরু করে আজকের ভারত পরিবর্তিত হচ্ছে রাজনৈতিক ভাবে। অরুন্ধতী একটা বড় সময় সে কোনো ফিকশন লেখে নাই, গড অফ স্মল থিংস লেখার পরে। এরপরে উনি প্রচুর রাজনৈতিক আর্টিকেল লিখেছেন, এগুলোর কথা ডিটেলস এই বইটার মধ্যে বলা আছে। সেই আর্টিকেলগুলোতে ভারতবর্ষেরও পরিবর্তনটা আমরা পরিষ্কার দেখতে পাই, শুধুই ওদের দুজনের ব্যক্তিগত জীবন না, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের এটা সেটা বৈদেশিক সম্পর্ক এবং ইন্টারনাল ভারতবর্ষের রক্তপাত, ইন্টারনালি বাবরি মসজিদ, ইন্দিরা গান্ধীর হত্যা এবং কাশ্মীরের এই হত্যা। আমরা ভারতকেও দেখি, ভারতের পরিবর্তনগুলো দেখি অত্যন্ত চৌকস ভঙ্গিতে। আমরা দেখতে পাই যে জীবনের থেকে ওগুলো আলাদা না, পলিটিক্স আলাদা না, পলিটিক্স, জীবনযাপন, মানুষের চিন্তা, সম্পর্ক, এগুলোকে কিভাবে গ্রাস করে। শেষ পর্যন্ত অরুন্ধতী ও নিজেও বলে যে আমি শেষ পর্যন্ত আমার জন্য ছিল মুক্তি ছিল আমার জীবনের চালিকা শক্তি, এবং ওর মায়েরও তাই। এবং সবসময় অরুন্ধতী দেখা গেছে যে যখন উনি দেখতে পাচ্ছে কোনো বাউন্ডারির মধ্যে আটকে যাচ্ছে, ও সেখান থেকে বের হয়ে এসেছে। মায়ের সাথে অনেকগুলো জায়গার অদ্ভুত মিল, এবং ওই মিল এবং অনেকগুলো জায়গায় ও সচেতন ভাবে ডেলিবারেটলি নিজেকে বের করে এনেছে। আমরা সেগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাই। ও বলে যে আমার মায়ের চরিত্র আমার ফেমিনিজমকে শেপ করেছে, ফেমিনিজমের নানা ওর অরুন্ধতির যে ভার্সন, সেই ভার্সনটা আজকে তৈরি হতে হেল্প করেছে ওর মা। আরো আছে অরুন্ধতির জীবনের বিভিন্ন পর্যায়ের যে বাকগুলো ঘটে, তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে কাশ্মীর। ও যখন সেকেন্ড নভেলটা লেখে, মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এবং আমরা জানি যে অনেক আর্টিকেল আছে যখন ভারতের মধ্যপ্রদেশে যখন বামপন্থী কিছু টর্চার দলের সাথে ও গহন জঙ্গল পর্যন্ত যায় এবং ফিরে আসার পরে তাদের কাউকে কাউকে মেরে ফেলা হয়। শুধুই ওর জীবনের বাইরে এগুলো যখন পড়ি তখন দেখা যায় যে কত ডিটেইলে, কত ক্রিটিক্যালি, কত সঙ্গতভাবে ও সবসময় এন্টি এস্টাবলিশমেন্টের সাথে থেকে গেছে। এত কিছু বলা এই পুরোটা এই অল্প সময় একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা ওর জার্নিটা দেখতে পাই এই বইটাতে। এবং ওর মা কেন, কি, এই ব্যাপারগুলো খুব খুব ক্রিটিক্যাল, ভালো লাগে। এটা নতুন নতুন চিন্তার জন্ম দেবে। আমরা বুঝতে পারবো যে মানুষ, সম্পর্ক, এগুলো অব্যাখ্যেয় অনেকভাবেই, নানাভাবেই। ওর কাছে একটা ছবি ছিল ওর মায়ের ছোটবেলার ছবি, আমি সেটা একটু দেখাতে চাই, বইটাতে আছে। এটা হচ্ছে প্রথম পাতার ছবি, বইটা যখন শুরু হয়, এবং এই ছবিটা চারটা ভার্সন আছে। ধীরে ধীরে ফেড হয়ে যায়, ফেড হয়ে শেষের ছবিটাকে ওর মাকে আর দেখা যায় না, ওর মা চলে গেছেন, একদম নাই। এই ক্রোনোলজিটা আছে। ও শেষ পর্যন্ত ও বলে যে আমার মাকে আমি ভালোই বেসেছি, আমি আমার মা ছাড়া আজকের আমি হতাম না। তো আমি সবাইকে বলবো যে, এবং বইটার ইংরেজিও ভালো, আপনারা একটা কমপ্লিট অরুন্ধতী পেতে পারেন সবাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শিরিন আপা, তোমাকেও। খুবই কঠিন কাজ সমাধা হলো, আমি এটাই বলবো, কারণ এত বাঁক, এত ঘটনা, এত কিছুই বলবার আছে, এত সংক্ষেপে এত চমৎকার করে বলবার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তো তোমার কথা থেকে যেটা বেরিয়ে এলো, বা বইটা পড়ে আমারও যে অনুভূতি, আসলে যে মাদার ম্যারি কামস টু মি হচ্ছে ডটার ম্যারি কামস টু আস, একদমই সর্ব অর্থে। মায়ের সাথে সাথে মেয়েরও জীবনের পুরো পথ চলাটাই আমরা পেয়েছি। এবং অরুন্ধতী কোনো রকম জাজ করা ছাড়া একেবারে অলমোস্ট রিপোর্টিং এর মতো পোট্রে করেছেন মাকে। মা ম্যারির ভালোবাসাকে অরুন্ধতী বলছেন savage, thorny, violent kind of love, but it is love somewhere.
এবং এই স্মৃতিকথা বা মেমোয়ারটা যদি আমরা সেই থর্নি লাভ আর স্যাভেজ যে গ্রেস তার প্রতি ট্রিবিউট হিসেবে দেখি, তাহলেও কিন্তু এই মেমোয়ারটা অন্য যে কোনো স্মৃতিকথা বা মেমোয়ার থেকে স্বতন্ত্র এবং আলাদা করেছে এই স্মৃতিকথাকে। আমি অরুন্ধতির লেখা থেকে অল্প একটুখানি পড়ে একটু পাঠ করে আজকের আলোচনার আমাদের এই অধিবেশনের ইতি টানবো। আজকের আলোচ্য বই থেকে না, এটা 1999 সালে প্রকাশিত প্রবন্ধ সংকলন দ্য কস্ট অফ লিভিং থেকে, কিন্তু এই লেখাটুকুতে মাদার ম্যারি কামস টু মি এর নির্যাসটা যেন পাওয়া যায়। পড়ছি। টু লাভ, টু বি লাভড, to never forget your own insignificance, to never get used to the unspeakable violence and the vulgar disparity of life around you, to seek joy in the saddest places, to pursue beauty to its lair, to never simplify what is complicated or complicate what is simple, to respect strength, never power. Above all, to watch, to try and understand, to never look away, and never to forget. আজ এটুকুই। ধন্যবাদ শিরিনাপা আবারও তোমার প্রাঞ্জল আলাপচারিতার জন্য। পাঠশালা টরন্টো বই পডকাস্টে পর্বগুলো প্রচারিত হচ্ছে পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। বইয়ের আলাপ শুনতে আজই চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, পাঠশালার সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বই নিয়ে।